পাকিস্তান রেঞ্জার্সের সদস্যকে আটক করলো বিএসএফ। কালকে রাজস্থানে এই ঘটনা ঘটেছে, যেখানে পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্য ভারতের সীমান্তে ইল্লিগালি ঢুকে যান এবং বিএসএফ এর সদস্যরা তাকে আটক করেন। গত 23শে এপ্রিল 2025-এ একই কায়দায় বিএসএফ এর জওয়ান পিকে সাউকে আটক করেছিল পাকিস্তান। নিয়ম হলো ফ্ল্যাগ মিটিংয়ে সেই জওয়ানকে ছেড়ে দিতে হবে, কিন্তু পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও সেই জওয়ানকে কিন্তু মুক্তি দেওয়া হয়নি। ধরেই নেওয়া হয় সেই জওয়ানকে যদি কোনো রকম বেগতিক অবস্থা হয় তাহলে কোথাও না কোথাও ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করা হতে পারত। কিন্তু কালকে ভারত সরকার একইভাবে পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করে এবং তাকে বিএসএফ কাস্টাডিতে রাখা হয়। অনেকে এই পুরো বিষয়টিকে ভারতের পাল্টা চ্যালেঞ্জ বলছেন, কিন্তু বিশ্বাস করুন যে পদক্ষেপ কালকে ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার বিস্তার কিন্তু সুদূর প্রসারী, এক আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়ে গেছে অন্তত ভারতবর্ষের এই ধরনের অ্যাকশনের পর। প্রশ্ন অনেক উঠবে এবং আপনারা লিখে নিন, আগামী এক সপ্তাহ এই সমস্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক যে সকল সংগঠন আছে তারা কমেন্ট করবেন এবং তারা মুখ খুলতে হয়তো বাধ্য হবেন। কি হয়েছে কালকে ঘটনাটা ঘটে পাকিস্তান রেঞ্জার্স, যারা পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের সদস্য, সেই এক ব্যক্তি রাজস্থানের কাছে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ভারতবর্ষে ঢুকে যান। এই প্যারামিলিটারি ফোর্সকে এই রেঞ্জার্সকে এখনো পাকিস্তান সরকার বাঁচিয়ে রেখেছে এবং বিভিন্ন যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ফোর্সকে তারা ব্যবহার করেন। ইন্টারন্যাশনাল বর্ডারটা যদি দেখবেন এখানে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশকে আপনারা দেখতে পারবেন। পাঞ্জাবের জন্য আলাদা রেঞ্জার্স অর্থাৎ পাঞ্জাব রেঞ্জার্স এবং সিন্ধের জন্য আলাদা রেঞ্জার্স বাহিনী অর্থাৎ সিন্ধ রেঞ্জার্স। এই দুভাগে পাকিস্তান রেঞ্জার্সকে সাধারণত ব্যবহার করে পাকিস্তান সরকার। ব্রিটিশ এরা যখন ছিল 1947-এর আশেপাশের সময়, তখন কিন্তু এই রেঞ্জার্স বাহিনী ফর্ম হয়, যা পাকিস্তান সরকার পরবর্তীকালে অ্যাডাপ্ট করেন এবং এখনো কিন্তু সেই রেঞ্জার্সকে তারা চালিয়ে যাচ্ছেন। এদের প্রধানত কাজ হলো যুদ্ধ করা, যুদ্ধকালীন পরিস্থিতিকে সামাল দেওয়া, সব মিলিয়ে শত্রু পক্ষের বিপক্ষে এই রেঞ্জার্সকে পূর্ণ মাত্রায় ব্যবহার করে পাকিস্তান। যদি সন্ত্রাসবাদীদের বিপক্ষে এরা ব্যবহার করতে পারে না। যদি সন্ত্রাসবাদীদের বিপক্ষে পাকিস্তান রেঞ্জার্স সঠিকভাবে কাজ করত, তাহলে ভারতবর্ষে পাকিস্তানকে টপকে এই ধরনের সন্ত্রাসবাদীরা ঢুকতই না। আসলে পাকিস্তান রেঞ্জার্সও এই সন্ত্রাসবাদীর এই নেক্সাসের অন্যতম পার্ট এবং সেই নেক্সাসের পার্ট ভেবেই কালকে ভারতের পক্ষ থেকে অবৈধভাবে ভারতে চলে আসা এক পাকিস্তান রেঞ্জার্স সদস্যকে অ্যাটাক করে, পরবর্তীকালে ধরে নিয়ে আসে, ডিটেইন করে বিএসএফ। পরবর্তীকালে তাকে বিএসএফ কাস্টাডিতে রাখা হয় এবং যদি তার কাছ থেকে কোনো জিপিএস সিস্টেম পাওয়া যায় তাহলে কিন্তু যে রুল আছে বিএসএফ অফিসার সিক্রেট অ্যাক্ট, এর অধীনে তাকে কিন্তু নিয়ে আসা হবে এবং তার কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করা হবে। তার নরণচরণটা অত্যন্ত সাসপিসিয়াস মনে হয়েছে বিএসএফ এর। মনে করা হচ্ছে তার কাছে এমন কিছু জিপিএস সিস্টেম ছিল যার মাধ্যমে পাকিস্তানে তিনি কোনো বার্তা পাঠানোর চেষ্টা করেছেন। কিছুটা তার জন্যই অফিসার সিক্রেট অ্যাক্ট, এই অ্যাক্ট বলবৎ করার দাবি তুলেছেন এক পক্ষ, যদিও এখনো অবধি এ বিষয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। এলে আমি নিঃসন্দেহে আপডেটেড ভিডিও বানাবো। নিয়ম হলো যদি এই ধরনের সেনারা এক দেশ থেকে অন্য দেশে চলে যান তাহলে ফ্ল্যাগ মিটিং করতে হবে। দুপক্ষের মাধ্যমেই ফ্ল্যাগ মিটিং হবে এবং সংশ্লিষ্ট সেনা অফিসারকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ভারতের বীর জওয়ান পিকে সাউ যখন ওই দেশে চলে যান তখন কিন্তু ফ্ল্যাগ মিটিং করা হলেও পাকিস্তান সরকার কোনো ক্ষেত্রে ছাড়েনি। কতটা কাপুরুষ হলে একজন জওয়ানকে আটকে রেখে ব্ল্যাকমেলিং করে যুদ্ধ জিততে চায় একটা দেশ, তার সব থেকে বড় উদাহরণ এই পাকিস্তান। এই পিকে সাউ যেখানে থাকেন তার বাড়ি থেকে আমার দূরত্ব ম্যাক্সিমাম 15 মিনিট। এই একটা ছোট্ট ঘটনায় পাকিস্তানের বীরত্ব কিন্তু প্রকাশ পায় না, অনেক বেশি পাকিস্তানের কাপুরুষতা আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায় এবং এই পাড়া সম্পূর্ণভাবে থমথমে হলেও সকলে এটা এক্সপেক্ট করেন বীর জওয়ান পিকে সাউ আমাদের দেশে গর্বের সঙ্গে ফিরে আসবেন, কারণ পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রের হাতে এই পৃথিবীতে কোনো ভালো মানুষ আর কখনো শেষ হবে না, এই বিশ্বাস প্রত্যেকটি ভারতীয়রা এখন করতে শুরু করেছেন। পাশাপাশি এই মুহূর্তে ভারত ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে বর্ডার এরিয়া বিভিন্ন ক্ষেত্রে তদারকি করছেন।
বিভিন্ন ক্ষেত্রে ফেন্সিংয়ে ভারত মানে অনেক উন্নত প্রজাতির একাধিক অস্ত্রকে ডিপ্লয় করেছে। আর এই ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে কালকে দেখা যায় পাকিস্তান রেঞ্জার্সের এক সেনাবাহিনী আমাদের দেশে চলে আসেন। এর মধ্যে অনেক মিসক্যালকুলেশনও হতে পারে। এই মুহূর্তে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যে দুপক্ষরই অনেক রিস্ক অফ মিসক্যালকুলেশনের কিন্তু সুযোগ তৈরি হয়েছে। একটা ভুল পদক্ষেপ এবং কি হতে পারে কেউ হয়তো জানে না। পাশাপাশি এই মুহূর্তে ইন্ডিয়ান যে মিডিয়া আছেন তারা বলছেন এটি একটি স্ট্র্যাটেজিক ক্যাচ। পাকিস্তানের মিডিয়া স্বীকারই করতে চাইছে না এই জওয়ানটি তাদের। আপনারা ভাবুন, তাদের সেনাবাহিনী সদস্যকে সে দেশের সরকার স্বীকারই করতে চাইছে না জওয়ান তাদের। কারণ তারা জানেন যদি তারা স্বীকার করেন বৃহত্তর প্রাঙ্গণে তিনি প্রশ্নবিদ্ধ হবেন এবং বড়ভাবে ফেঁসে যাবেন। কোথায় ফাঁসবে জানেন? আমি এই ভিডিও শুরুতে একটা লাইন বলেছিলাম যে আপনারা হয়তো ভাবছেন পাল্টা চ্যালেঞ্জ, কিন্তু আদতে এর অ্যাকশন কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে। আন্তর্জাতিক সংগঠনে পাকিস্তানকে কিন্তু জবাবদিহি করতে হবে যে কেন তুমি 23শে এপ্রিল 2025-এ যখন ভারতীয় এক জওয়ান তোমার দেশে যায় তখন তুমি ছেড়ে দাওনি? কেন তুমি জেনেভা কনভেনশন তুমি মানোনি? তুমি সিমলা এগ্রিমেন্ট না মানতে পারো, কিন্তু তুমি সেনা জওয়ানকে কেন ছাড়োনি? ফ্ল্যাগ মিটিং করে তোমার ফিরিয়ে দেওয়া কর্তব্য, দায়িত্ব। তুমি নিরস্ত্র কোনো মানুষকে এইভাবে আটকে রাখতে পারো না। আন্তর্জাতিক সংগঠনে প্রশ্নবিদ্ধ হতে চলেছে পাকিস্তান, এবং এটাই ভারতের স্ট্র্যাটেজিক্যাল মুভ অন্তত আমার মনে হয়। পরবর্তীতে এই পুরো অ্যাকশনটা আমার মনে হয় জাতিসংঘের দিকে তীব্র করাঘাত ভারতের পক্ষ থেকে কিন্তু করা হলো। যখন বিএসএফ এক জওয়ানকে বিনা বিচারে অকারণে তাদের দেশে থেকে আটক করে রাখা হয়, তখন জাতিসংঘের মতো আন্তর্জাতিক শান্তিরক্ষা সংগঠন একটা শব্দও বলেনি। ইউরোপের একটা দেশ কোনো মুখ খোলেনি, এমনকি তাবর তাবর প্রভাবশালী দেশ এ বিষয়ে কোনো স্টেটমেন্ট অবধি দেয়নি। জাতিসংঘের মুখে জুতো মারার থেকে বড় কাজ এই মুহূর্তে ভারতবর্ষ এই অ্যাকশন নিয়ে করেছে বলে আমার মনে হয় না। এবার যদি জাতিসংঘ প্রশ্ন করে যে আপনারা কেন পাকিস্তানের রেঞ্জার্সকে ছেড়ে রাখলেন, আপনারা কেন ফ্ল্যাগ মিটিং না করে ছেড়ে দিলেন, আপনারা কেন জেনেভা কনভেনশন মানলেন না যেখানে একটা দেশের সৈন্যকে ফিরিয়ে দেওয়ার নিয়ম এখানে বলা হয়েছে অ্যাজ পার ইউনেস্কো, আপনারা কেন ছাড়লেন না? তখন ভারতবর্ষ পরিষ্কার বলতে পারবে যখন পাকিস্তান সকলের আগে এই ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটি করেছে তখন কি আপনারা ঘুমাচ্ছিলেন? অর্থাৎ এই স্ট্র্যাটেজিক মুভ শুধুমাত্র পাকিস্তানকে পাল্টা চ্যালেঞ্জ করা নয়, এই স্ট্র্যাটেজিক মুভের রেজাল্ট ভারতবর্ষ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে পাবে। আপনারা লিখে নিন, 9th মে IMF এর এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে, সেখানে ভারতবর্ষ সেই কমিটি মেম্বার, পাকিস্তান কিন্তু মেম্বার নয়। IMF এর সেই মিটিংয়ে ভারতবর্ষ পাকিস্তানের লোন পরিষেবা বন্ধ করার দাবি তুলবে, এমনকি FATF ফিনান্সিয়াল অ্যাক্ট টাস্ক মিশন বা ফোর্স তাদের আওতায় পাকিস্তানকে বিচারের আওতায় আনা হবে, এমনকি পাকিস্তানকে ব্ল্যাকলিস্ট করার দাবি ভারতের পক্ষ থেকে তোলা হবে। কারণ ভারতবর্ষ বারংবার বিভিন্ন ধরনের অবৈধ ইল্লিগাল এই ধরনের কাজকর্ম করেছে যা আন্তর্জাতিক আইনের বিপক্ষে। যদি ব্ল্যাকলিস্ট করা না হয় অন্তত পক্ষে ভারতবর্ষ এটা প্রমাণ করে দিতে পারবে পাকিস্তান দিনের পর দিন টেরোরিস্ট ফান্ডিং করছে, তার জন্য অন্তত গ্রে লিস্টে আয়ত্তভুক্ত করা হোক এবং ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সব জায়গায় পাকিস্তানকে বয়কট করে সমস্ত ঋণ পরিষেবা অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। আর এর আগেই এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক, কারণ ভারতবর্ষ চায় এর বিপক্ষে কেউ প্রশ্ন তুলুক। যখনই এর বিপক্ষে প্রশ্ন তুলবে তখনই ভারতবর্ষ বলবে আপনারা কি এতদিন ঘুমাচ্ছিলেন? জাতিসংঘের কাছে পাকিস্তান যেতে পারলো ভারত যেন অ্যাকশন না নেয় তার জন্য। জাতিসংঘের প্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করতে পারলো, কিন্তু জাতিসংঘের যে দায়িত্ব আমাদের পৃথিবীতে শান্তি রক্ষা করা, সেই দায়িত্ব পালনের জন্য পাকিস্তান প্রধানমন্ত্রীকে ফোন করে বলতে পারলো না যে তোমরা কেন BSF এর জওয়ানকে আটকে রেখেছো? তোমরা তো যুদ্ধেতে উস্কে দিচ্ছ। তোমরা কি ভাবলে ভারতবর্ষের জওয়ানকে তোমরা আটকে রাখবে আর ভারতবর্ষ মুখ বন্ধ করে সহ্য করবে? সেটা তো নয়। জাতিসংঘের মুখে জুতোটা আজকে ভারত সরকার যেভাবে মারল তার নিঃসন্দেহে ভারতবর্ষের অন্যতম বড় স্ট্র্যাটেজিক মুভ, এবং এর রেজাল্ট ভারতবর্ষ পাবে। আপনারা মিলিয়ে নেবেন। সব মিলিয়ে পাকিস্তানকে যেভাবে আমেরিকা পাল্টা দিয়েছে, রাশিয়া চেপে ধরেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী একাধিক মুসলমান রাষ্ট্রের কাছে গেছিলেন, সবাই তাকে ফিরিয়ে দিয়েছেন,
তারপরেও আন্তর্জাতিক সংগঠনে যেভাবে একঘরে করার প্রচেষ্টা ভারতবর্ষ করলো, অন্তত করে ফেললো, এর রেজাল্ট পাকিস্তান যে কিভাবে পেতে চলেছে তা পাকিস্তান সরকার হয়তো বুঝতে পারছে না। আপাতত ভারতের জালে আটকে পাকিস্তানের রেঞ্জার্সের অন্যতম সদস্য। এই ভিডিও শেষ করার আগে কালকে ছোট্ট আরেকটা খবর এসে আমি একটু আপনাদের বলতে চাই। কালকে সিআরপিএফ এক জওয়ানকে চাকরি থেকে আপাতত বাতিল করা হয়েছে, তার চাকরি। কারণ তার বিরুদ্ধে অভিযোগ তিনি পাকিস্তানের এক নাগরিককে বিয়ে করেন। সিআরপিএফ জওয়ানের নাম মুনির আহমেদ, যাকে বিয়ে করেছিলেন তার নাম মৃণাল খান। অভিযোগ তিনি নাকি সিয়ালকোটে পাকিস্তানের বাসিন্দা। সেন্ট্রাল সিভিল সার্ভিস রুল 1964 এই নিয়ম অনুসারে যদি আপনি অন্য দেশের নাগরিককে এইভাবে বিয়ে করেন তাহলে আপনাকে পারমিশন নিতে হবে। পাকিস্তান তো আমাদের বন্ধু দেশ নয়। সেন্ট্রাল এই জওয়ান বলছেন তিনি পারমিশনের আবেদন করেছিলেন, কিন্তু সিআরপিএফ এর পক্ষ থেকে যে দাবি এসছে সেটা হলো 1923 সালে তিনি পারমিশন নিতে চাইলেও পারমিশন পাওয়ার আগেই তিনি বিয়ে করে নেন। ফেব্রুয়ারি 2025-এ মৃণাল খান ট্যুরিস্ট ভিসাতে ভারতবর্ষে আসেন। তার ভিসা কিন্তু শেষ হয়ে গেছিল 22শে মার্চ 2025-এ। তারপরেও তিনি বিয়ে করে ভারতবর্ষে থেকে যান এবং এখন এই পুরো বিষয়টা এক্সপোজড হয়ে যায় এবং ট্যুরিস্ট ভিসাতে আসা পাকিস্তানের এক নাগরিক কিভাবে এতদিন দেশে থেকে গেল এবং কিভাবেই বা ইন্টারনাল সিকিউরিটির কথা না ভেবে একজন সেনা জওয়ান তাকে বিবাহ করলেন পারমিশন ছাড়া, সেটাই এই মুহূর্তে এক বড় প্রশ্ন। যদিও এ নিয়ে বিস্তর বিতর্ক ভবিষ্যতে হবে বলে আমার বিশ্বাস। সব মিলিয়ে উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত, উত্তপ্ত ভারত পাকিস্তান, তার রেশ কিন্তু আমাদের গায়ে এসে এবার লাগতে শুরু করেছে। সব মিলিয়ে কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।